সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা গত ক্লাসে একটি এন টাইপ এবং একটি পি টাইপ সেমিকন্ডাক্টরকে পাশাপাশি যুক্ত করে আমরা একটি কম্পোনেন্ট বা একটি উপাদান তৈরি করেছিলাম। এর নাম আমরা বলেছিলাম পিএন জাংশন ডায়োড বা অর্ধপরিবাহী ডায়োড। আজকে আমরা এই ডায়োডের বায়াসিং বা এই ডায়োডের ঝোঁক নিয়ে কথা বলবো। কেন ডায়োডকে বায়াসিং করতে হবে? কারণ ডায়োড বর্তনীতে লাগালেই এই ডায়োড কিন্তু তড়িৎ পরিবহন করবে না, একে তড়িৎ পরিবহনের জন্য উপযোগী করতে হবে। আমরা দৈনন্দিন জীবনে যে ডিভাইসগুলো ব্যবহার করি, ধরো মোবাইল ফোন, কম্পিউটার বা ল্যাপটপ বা আরও যে ডিভাইসগুলো রয়েছে, এই ডিভাইসগুলোর ভেতরে দুই ধরনের উপাদান থাকে, দুই ধরনের কম্পোনেন্ট থাকে। একটি হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট, আর এক ধরনের উপাদান বা কম্পোনেন্ট রয়েছে, এগুলোকে বলা হয় প্যাসিভ কম্পোনেন্ট। কারা প্যাসিভ কম্পোনেন্ট? যে সকল উপাদান বা যে সকল কম্পোনেন্ট এরা শক্তি উৎপাদন করতে পারে না কিংবা আউটপুটের শক্তিকে বাড়িয়ে দিতে পারে না, শুধু শক্তি সঞ্চয় বা শক্তি অপচয় করতে পারে, এই ধরনের যে কম্পোনেন্টগুলো রয়েছে এদেরকে বলা হয় প্যাসিভ কম্পোনেন্ট। রেজিস্ট্যান্স তথা রোধক কিংবা ক্যাপাসিটর অর্থাৎ তড়িৎ ধারক কিংবা ইন্ডাক্টর কিংবা ট্রান্সফরমার, এগুলো হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট। এই প্যাসিভ কম্পোনেন্টগুলো শুধু বর্তনীতে লাগালেই এরা কাজ করবে, অর্থাৎ প্যাসিভ কম্পোনেন্টগুলোকে কখনো পাওয়ার সাপ্লাই বা ব্যাটারি লাগিয়ে এদেরকে বায়াস করার বা তড়িৎ পরিবহন করার উপযোগী করতে হয় না। কিন্তু অ্যাক্টিভ যে কম্পোনেন্টগুলো রয়েছে, কারা অ্যাক্টিভ কম্পোনেন্ট? যেমন ডায়োড, ট্রানজিস্টর কিংবা আইসি কিংবা ফেট, জেফেট, মসফেট যেগুলো রয়েছে, এগুলো কিন্তু অ্যাক্টিভ কম্পোনেন্ট। এরা কিন্তু শক্তি উৎপাদন করতে পারে এবং আউটপুটের শক্তিকে বাড়িয়ে দিতে পারে। এই অ্যাক্টিভ কম্পোনেন্টগুলোকে যদি আমরা বর্তনীতে লাগাই তাহলে এরা কিন্তু তড়িৎ পরিবহন করবে না। এদেরকে তড়িৎ পরিবহনের জন্য আমাদের উপযোগী করতে হবে। কিভাবে উপযোগী করব? এদেরকে বায়াসিং করব। কিভাবে বায়াস করব এদেরকে? আমরা পাওয়ার সাপ্লাই বা ব্যাটারি লাগিয়ে এদেরকে বায়াস করব বা ঝোঁক দেব। আমাকে বলো তো, এই যে ডায়োড নিয়ে আমরা আলোচনা করছি, এটা অ্যাক্টিভ কম্পোনেন্ট না প্যাসিভ কম্পোনেন্ট? এটা অবশ্যই অ্যাক্টিভ কম্পোনেন্ট। তাহলে একে বায়াসড করতে হবে, তড়িৎ পরিবহনের উপযোগী করতে হবে। ডায়োডকে আমরা দুই ভাবে বায়াস করতে পারি, অর্থাৎ ঝোঁক দিতে পারি। একটিকে বলা হয় সম্মুখী ঝোঁক বা সম্মুখী বায়াস, ইংরেজিতে বলা হয় ফরওয়ার্ড বায়াস। আর এক ধরনের ব্যাটারি সংযুক্ত করে এর মধ্য দিয়ে আমরা তড়িৎ প্রবাহিত করতে পারি। এই ধরনের ঝোঁক বা বায়াসকে বলা হয় বিমুখী ঝোঁক বা বিমুখী বায়াস, ইংরেজিতে বলা হয় রিভার্স বায়াস। একটি এন টাইপ একটি পি টাইপকে যুক্ত করে আমরা ডায়োড তৈরি করেছি এবং এই কাছাকাছি অঞ্চলের যে ইলেকট্রন এবং হোলগুলো রয়েছে, এরা ব্যাপন প্রক্রিয়ায়, ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে কাছাকাছি এসে এই রকম একটি চার্জ নিউট্রাল অঞ্চলের সৃষ্টি করে। এই চার্জ নিউট্রাল অঞ্চলকে আমরা বলেছিলাম ডিপ্লেশন লেয়ার বা নিঃশেষিত অঞ্চল। এবং আমরা এও বলেছিলাম এই ডিপ্লেশন লেয়ারের পুরুত্ব কিন্তু খুবই কম, অর্থাৎ 10⁻8 থেকে 10⁻6 মিটার অর্ডারের মধ্যে হয়ে থাকে, পুরুত্ব খুবই কম। এবং এই ডিপ্লেশন লেয়ারের দুই প্রান্তে পজিটিভ এবং নেগেটিভ চার্জ জমা হওয়ার কারণে একটি বিভব পার্থক্যের সৃষ্টি হয়, একটি বিভব প্রাচীরের সৃষ্টি হয়। একে আমরা বলেছিলাম পটেনশিয়াল ব্যারিয়ার, অর্থাৎ তড়িৎ প্রবাহিত হতে চাইলে এই ভোল্টেজ বা এই বিভবটা তড়িৎ প্রবাহকে বাধা দেবে। বলতো সিলিকনের জন্য পটেনশিয়াল ব্যারিয়ার আমাদের কত ছিল? আমাদের ছিল 0.6 থেকে 0.7 ভোল্ট। আর যদি জার্মেনিয়াম হয় তাহলে এর এই পটেনশিয়াল ব্যারিয়ারের মান বা বিভব প্রাচীরের মান ছিল 0.2 থেকে 0.3 ভোল্টের মধ্যে। আমি তোমাদেরকে একটু বলে রাখি, আমরা এই ভালো অর্ধপরিবাহী বলতেই আমরা সিলিকন এবং জার্মেনিয়ামকে বুঝবো। শুরুর দিকে জার্মেনিয়াম বহুল মাত্রায় ব্যবহৃত হতো, কিন্তু আমরা বর্তমানে জানি যে সিলিকন দামে সস্তা এবং সিলিকন সহজলভ্য। এই জন্য আমরা বর্তমানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা সিলিকন অর্ধপরিবাহী ব্যবহার করে থাকি। আমরা নেগেটিভের সাথে লাগাবো ব্যাটারির নেগেটিভ প্রান্ত। দেখো নেগেটিভ প্রান্ত,
আর এই পজিটিভ টাইপ সেমিকন্ডাক্টরের সাথে আমরা লাগাবো ব্যাটারির পজিটিভ প্রান্ত, তাহলেই কিন্তু ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি মিলাইয়া লাগাই, অর্থাৎ এন টাইপের সাথে নেগেটিভ প্রান্ত এবং পি টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত লাগালে এই ধরনের বায়াসকে আমরা বলবো সম্মুখী ঝোঁক বা সম্মুখী বায়াস বা ফরওয়ার্ড বায়াস। শুরুতেই ধরো এই ভোল্টেজের মান 0.3 ভোল্ট। বলতো এই নেগেটিভ প্রান্ত সুইচ অন করার সাথে সাথে এই নেগেটিভ প্রান্ত এই ইলেকট্রনগুলোকে ধাক্কা মারবে, কারণ আমরা জানি ইলেকট্রনের চার্জ নেগেটিভ। এন টাইপের মধ্যে মুক্ত ইলেকট্রন রয়েছে আর পি টাইপের মধ্যে হোল রয়েছে, তাহলে এই নেগেটিভ প্রান্ত ইলেকট্রনগুলোকে এই দিকে ধাক্কা দেবে। কিন্তু বলতো এই ইলেকট্রনগুলো কি এই দিকে আসতে পারবে? ডিপ্লেশন লেয়ার তো ভেদ করতে হবে, ডিপ্লেশন লেয়ার পার হয়ে এই পি টাইপ অঞ্চলে আসতে হবে ইলেকট্রনগুলোকে। কিন্তু ডিপ্লেশন লেয়ারে তো একটি বিভব পার্থক্য আছে, ধরো 0.7 ভোল্ট, কিন্তু আমি দিয়েছি 0.3 ভোল্ট। তাহলে এই ভোল্টেজের চাইতে এই যে ব্যারিয়ার ভোল্টেজ যেটা রয়েছে তার মান কিন্তু বেশি। তার মানে এই ইলেকট্রনগুলো ডিপ্লেশন লেয়ারকে ভেঙে এই পি টাইপ অঞ্চলে আসতে পারবে না, বর্তনী কমপ্লিট হবে না, বর্তনীতে এই ইলেকট্রনের ফ্লো হবে না, ফলে বর্তনীতে কোনো কারেন্ট যাবে না। এবারে আমরা বিভব পার্থক্য ধরো 0.7 ভোল্ট অ্যাপ্লাই করেছি। বলো তো 0.7 ভোল্ট যদি আমরা দেই, ইলেকট্রনগুলো এই দিকে ধাক্কা দেবে এবং হোলগুলো এই দিকে ধাক্কা দেবে, পজিটিভ, হোলের চার্জ পজিটিভ, এই দিকে সামনের দিকে তারা ঝুঁকে পড়বে। যেহেতু এই পটেনশিয়াল ব্যারিয়ারের মান 0.7 ভোল্ট এবং আমি 0.7 ভোল্টে দিয়েছি, তাহলে বলো তো এই ডিপ্লেশন লেয়ারটা এবার ভেঙে যাবে। ভেঙে গেলে এই ইলেকট্রনগুলো লাফ দিয়ে এই ডিপ্লেশন লেয়ার ভেদ করে এই পি টাইপ অঞ্চলের মধ্যে চলে আসবে। এই ইলেকট্রনগুলো এসে এই হোলগুলোকে তারা নিউট্রাল করতে চাইবে, মানে হোলগুলোর মধ্যে তারা এইরকম বসতে চাইবে এবং বসেও যাবে। কিন্তু এই দিকের পজিটিভ প্রান্ত এই ইলেকট্রনগুলোকে বলবে, এই আমি তো পজিটিভ আর ইলেকট্রন তুমি তো নেগেটিভ, কই বসো বলো তো। কিছু ইলেকট্রনকে টেনে নিয়ে আসবে এই দিকে। ওকে, তাহলে এই ইলেকট্রনগুলো ধাক্কা খেয়ে যখন পি টাইপ অঞ্চলের মধ্যে প্রবেশ করবে, কিছু ইলেকট্রন হোলের মধ্যে বসেই থাকবে যেহেতু আমার ধাক্কাটা কম, ভোল্টেজ কম, এবং কিছু ইলেকট্রন এই দিক থেকে ব্যাটারির পজিটিভ প্রান্তে এসে পৌঁছে এই বর্তনীটা কমপ্লিট করবে। ফলে আমরা বর্তনীতে একটি কারেন্ট পাবো, অল্প পরিমাণে কারেন্ট পাবো। এরপর আমরা ভোল্টেজের মান যদি আরো বাড়াই, ধরে নেই 0.9 ভোল্ট আমরা পেয়েছি, তাহলে এই ইলেকট্রনগুলো আরো জোরে ধাক্কা খাবে, গিয়ে এই প্রান্তে এসে পৌঁছাবে এবং যে ইলেকট্রনগুলো হোলের মধ্যে বসেছিল পূর্বে তাদেরকে টেনে এই দিকে নিয়ে আসবে। তাহলে পূর্বের তুলনায় এই বর্তনীতে বেশি ইলেকট্রনের ফ্লো হবে, ফলে বর্তনীতে কারেন্টের মান বাড়বে। তাহলে এইভাবে ভোল্টেজের মান আমরা যত বাড়াবো, ধরো ভোল্টেজের মান আরো বাড়িয়েছি 0.12 ভোল্ট বা আরো বাড়িয়েছি, তত কিন্তু এই বর্তনীতে ইলেকট্রনের ফ্লো বেড়ে যাবে এবং বর্তনীতে কারেন্টের মান বেড়ে যাবে। বলো তো আমাকে, এই 0.7 ভোল্টের নিচে যদি তুমি ভোল্টেজ দাও তাহলে বর্তনীতে কোনো কারেন্ট পাওয়া যাবে না। 0.7 ভোল্টের চাইতে যদি বেশি ভোল্টেজ দাও তাহলে বর্তনীতে কারেন্টের মান পাওয়া যাবে। তাহলে বর্তনীতে কারেন্ট পাওয়া গিয়েছে, কারেন্টের ইলেকট্রনের ফ্লো শুরু হয়েছে কোন ভোল্টেজের কারণে? এই 0.7 ভোল্টের কারণে। এই জন্য এই ভোল্টেজটিকে বলা হয় সূচন ভোল্টেজ, সূচন ভোল্টেজ, বা ইংরেজিতে বলা হয় থ্রেশহোল্ড ভোল্টেজ, বা এটাকে বলা হয় কাটিং ভোল্টেজ, বা এটাকে বলা হয় নি ভোল্টেজ। তাহলে এই সিলিকনের ক্ষেত্রে এই সূচন ভোল্টেজ বা কাটিং ভোল্টেজ বা এই নি ভোল্টেজের মান কত? 0.7 ভোল্ট। আর জার্মেনিয়ামের ক্ষেত্রে এই সূচন ভোল্টেজের মান কত? আমরা জানি 0.2 থেকে 0.3 ভোল্ট। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবারে এই যে প্রয়োগকৃত ভোল্টেজ এবং বর্তনীতে যে কারেন্ট পেয়েছি এই ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে এই ভোল্টেজের সাথে কারেন্টের একটি লেখচিত্র দেখব, অর্থাৎ আইভি লেখচিত্র দেখব।
কারেন্ট ভার্সেস ভোল্টেজ লেখচিত্র। দেখো তো আমরা এক্স অক্ষের দিকে ফরওয়ার্ড বায়াসিং ভোল্টেজ ইউজ করেছি ভোল্ট এককে, এবং ওয়াই অক্ষের দিকে আমরা ফরওয়ার্ড যে কারেন্টটা পেয়েছি অর্থাৎ ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে যে কারেন্ট আইএফ, এটাকে আমরা মিলি অ্যাম্পিয়ার এককে প্রকাশ করব, কারণ এই জায়গাতে যে কারেন্টটি পাওয়া যাবে এটার মান কিন্তু কম, এই জন্য মিলি অ্যাম্পিয়ারে আমরা মাপবো। তাহলে মনে রাখো ফরওয়ার্ড বায়াসে কারেন্টকে কোন এককে মাপা হয়? মিলি অ্যাম্পিয়ার এককে মাপা হয়। তাহলে আমরা ওয়াই অক্ষের দিকে মিলি অ্যাম্পিয়ার বসিয়েছি, এই দিকে 0.3 ভোল্ট 0.6 ভোল্ট এইভাবে আমরা স্কেলিং করেছি। ওয়াই অক্ষের দিকে এই ফরওয়ার্ড কারেন্টকে আমরা মিলি অ্যাম্পিয়ারে 50 মিলি অ্যাম্পিয়ার, 100 মিলি অ্যাম্পিয়ার, 150 মিলি অ্যাম্পিয়ার, 200 মিলি অ্যাম্পিয়ারে স্কেলিং করেছি। বলতো আমরা যদি 0 ভোল্ট অ্যাপ্লাই করি তাহলে কি এই বায়াসিং এর ক্ষেত্রে কোনো কারেন্ট পাওয়া যাবে? না, আমরা কোনো কারেন্ট পাবো না। যদি আমরা 0.3 ভোল্ট অ্যাপ্লাই করি, এটা তো পটেনশিয়াল ব্যারিয়ারের চাইতে কম, এই নি ভোল্টেজের চাইতে কম, সূচন ভোল্টেজের চাইতে কম, আমরা কোনো কারেন্ট পাবো না। এই 0.6 বা 0.7 ভোল্ট যদি আমরা প্রয়োগ করি, বলতো এবার কারেন্ট পাওয়া শুরু হবে। ওকে, কারেন্টের মান একইবারে আমরা কম পাবো, অল্প ভোল্টেজ অল্প কারেন্ট, অর্থাৎ এই 0.6টাই আমার হচ্ছে নি ভোল্টেজ বা এটাই সূচন ভোল্টেজ। এরপরে যদি আমরা আরো ভোল্টেজ বাড়াই, বলতো ইলেকট্রনের ফ্লো বেড়ে যাবে, বর্তনীতে কারেন্টের মান কিন্তু এবার সূচকীয় হারে বাড়বে। ধরো 0.12 ভোল্টেজ আরো বাড়বে, 0.15 ভোল্টেজ আরো বাড়বে, 0.18 আরো বাড়বে, 0.21 আরো বাড়বে। তাহলে আমরা গ্রাফটা কিরকম পাবো? এই সূচন ভোল্টেজের আগ পর্যন্ত কোনো কারেন্ট পাবো না, তারপরে এই রকম সূচকীয় হারে কারেন্টের মান কিন্তু বাড়া শুরু হবে। তাহলে এই যে লেখচিত্রটা, এটা কিন্তু ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে আমরা দেখালাম, ফরওয়ার্ড বায়াসিং এর ক্ষেত্রে। আর এই গ্রাফটাকে কি বলা হয়? কারেন্ট ভার্সেস ভোল্টেজ লেখচিত্র। তাহলে এটাকে বলা হয় আই ভি গ্রাফ বা আইভি লেখচিত্র। ফরওয়ার্ড বায়াস আমরা যেভাবে করেছি, শুধু এই ব্যাটারির প্রান্ত দুটোকে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে যে বায়াসিং হবে এটাই হবে বিমুখী বায়াস। খেয়াল করো, আগে আমরা এন টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এবার লাগাবো ব্যাটারির পজিটিভ প্রান্ত, আর পি টাইপের সাথে লাগাবো ব্যাটারির নেগেটিভ প্রান্ত। অর্থাৎ উল্টা করে যদি লাগাই, এন টাইপের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত এবং পি টাইপের সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত লাগালে যে বায়াসিং তৈরি হবে এটার নাম রিভার্স বায়াস। শুরুতেই এই জায়গাতে আমরা এই ভোল্টেজ দিয়েছি, ধরে নাও 0.7 ভোল্ট। ওকে, তাহলে প্রশ্ন হলো স্যার 0.7 ভোল্ট তো ব্যারিয়ার পটেনশিয়াল ছিল, এই 0.7 ভোল্টেজের জন্য কি এই রিভার্স বায়াসিং এ কারেন্ট যাবে? না, কারেন্ট কিন্তু যাবে না। কেন? দেখো, এই প্রান্তটা পজিটিভ আর ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তাহলে এই পজিটিভ প্রান্ত ইলেকট্রনগুলোকে এই দিকে টানবে, আবার এই প্রান্ত নেগেটিভ, তাহলে হোলের চার্জ পজিটিভ, হোলগুলোকে আবার এই নেগেটিভ প্রান্ত এই দিকে টানবে। তাহলে দেখো, এই রিভার্স বায়াসিং এর ক্ষেত্রে এই ইলেকট্রন এবং হোলগুলো বিপরীত দিকে এরা সরে যাচ্ছে, এই জন্য একে বলা হয় বিমুখী ঝোঁক, বিমুখে তারা ঝোঁক প্রদান করে। তাহলে এই ইলেকট্রনগুলো কি এই দিক দিয়ে এসে বর্তনী কমপ্লিট করতে পারবে? না, কারণ এই ডিপ্লেশন লেয়ারের উপরে তো এইভাবে টান পড়বে, ফলে ডিপ্লেশন লেয়ারটা কিন্তু একটু প্রশস্ত হয়ে যাবে, অর্থাৎ পুরুত্ব কিন্তু বেড়ে যাবে এবং ডেনসিটি মানে ঘনত্ব কমে যাবে। তাহলে এই ডিপ্লেশন লেয়ার যদি না ভাঙে তাহলে ইলেকট্রন তো বর্তনী কমপ্লিটই করতে পারবে না, ফলে এই বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ হবে না। তাহলে আমরা যদি 0.7 ভোল্ট দেই তাহলে এই রকম টানার ফলে এই ডিপ্লেশন লেয়ারের পুরুত্বটা একটু বেড়ে যাবে, ডিপ্লেশন লেয়ারটা একটু বড় হয়ে যাবে এবং ঘনত্ব কমে যাবে, ফলে ডিপ্লেশন লেয়ার ভাঙবে না, এই বর্তনীতে ইলেকট্রনের ফ্লো হবে না, বর্তনীতে আমরা কারেন্ট পাবো না। আমরা যদি এই ভোল্টেজের মানটা আরো বাড়াই, আচ্ছা ধরে নাও 2 ভোল্ট, বলো তো এবার আরো বেশি টান পড়বে এই ডিপ্লেশন লেয়ারের উপরে, এই ডিপ্লেশন লেয়ারের পুরুত্বটা আরো বেড়ে যাবে এবং ঘনত্ব কমে যাবে, তাও কি ডিপ্লেশন লেয়ার ভাঙবে? না, ফলে ইলেকট্রন বর্তনী কমপ্লিট করতে পারবে না, এই বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না।
আমরা কি এই রকম ভোল্টেজ প্রয়োগ করলে বর্তনীতে একেবারে 0 অ্যাম্পিয়ার কারেন্ট পাবো? ধরে নাও এইখানে আমি একটি অ্যামিটার লাগিয়েছি, ওকে, তাহলে এইখানে যে আমরা কারেন্টটা পাবো, এই কারেন্টের মান কি একেবারেই কি শূন্য হবে? না, দেখা যায় এই কারেন্টের মান সামান্য একটু কারেন্ট পাওয়া যায়, এবং সিলিকনের ক্ষেত্রে এই কারেন্টের মানটা প্রায় 1 মাইক্রো অ্যাম্পিয়ারের চাইতেও কম হয়। এই রকম একটি ছোট মানের কারেন্ট পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, এই কারেন্টটা কেন পাওয়া যাবে? ডিপ্লেশন লেয়ার তো ভাঙ্গেইনি, তাহলে তো বর্তনীতে কারেন্ট যাওয়ারই কথা না, তারপরও আমরা 1 মাইক্রো অ্যাম্পিয়ারের চাইতে ছোট কম একটি তড়িৎ প্রবাহ পাই, কারেন্ট পাই। কারণ হলো এই ডিপ্লেশন লেয়ারের পুরুত্ব বেড়ে যাওয়ার কারণে, এই টানের ফলে ডিপ্লেশন লেয়ারের ঘনত্ব কিন্তু কমে যায়, ফলে কিছু ইলেকট্রন, অল্প কিছু ইলেকট্রন কিন্তু এই ঘনত্ব কমে যাওয়ার কারণে ডিপ্লেশন লেয়ার না ভাঙ্গা সত্ত্বেও এর মধ্য দিয়ে পাস করে, অর্থাৎ অল্প সংখ্যক ইলেকট্রন এর মধ্যে মুভ করে, ফলে বর্তনীতে আমরা এই রকম সামান্য একটু কারেন্ট পাই। এই জন্য এই কারেন্টকে বলা হয় লিকেজ কারেন্ট। তার মানে এই যে 1 মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট পেয়েছি, ডিপ্লেশন লেয়ার ভাঙ্গার আগেই এটা লিক হয়েছে, এইটা লিকেজ হয়েছে, এই জন্য এই কারেন্টকে বলা হয় এই বিমুখী স্যাচুরেশন কারেন্ট বা বিমুখী সম্পৃক্ত প্রবাহ। মানে এই কারেন্টের মানটা বাড়বেও না, খুব বেশি কমবেও না, এই জন্য বলা হয় স্যাচুরেটেড কারেন্ট, সম্পৃক্ত প্রবাহ। তাহলে এই কারেন্টকে বলা হয় লিকেজ কারেন্ট বা বিমুখী সম্পৃক্ত প্রবাহ বা রিভার্স স্যাচুরেশন কারেন্ট। আমরা যদি এইভাবে ভোল্টেজের মান বাড়াতে থাকি, ধরে নাও এবার আমি 25 ভোল্ট প্রয়োগ করেছি এই জায়গাতে, তাহলে এই ভোল্টেজের মান যত বাড়তে থাকবে, ডিপ্লেশন লেয়ারের প্রশস্ততা তত বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, এর ঘনত্ব কমতে থাকবে। এক সময় গিয়ে এমন একটা ভোল্টেজ দেব, ধরো 25 ভোল্ট দিয়েছি, ফলে এই ডিপ্লেশন লেয়ারটি ঠাস করে ফেটে যাবে। তাহলে বলো তো, এটা যদি ফেটে যায়, ভেঙে যায়, বিনাশ হয়ে যায়, এই ইলেকট্রনগুলো তখন এই বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত হবে, অনেকগুলো মুক্ত ইলেকট্রন প্রবাহিত হবে। তাহলে বর্তনীতে কারেন্ট পাচ্ছিলাম না, হুট করে বর্তনীতে এই রকম একটি ভোল্টেজের জন্য আমরা বড় মানের একটি কারেন্ট পাবো। এই যে ভোল্টেজের কারণে এই ডিপ্লেশন লেয়ারটি ভেঙে গেছে, যে ভোল্টেজের কারণে বর্তনীতে বড় মানের কারেন্ট পেয়েছি, এই ভোল্টেজকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ বা বিনাশী ভোল্টেজ। এবং বিজ্ঞানী জেনার 1934 সালে, আমেরিকান বিজ্ঞানী সি জেনার এই রকম বায়াসিং করে ডায়োডের মধ্যে বড় মানের একটি তড়িৎ প্রবাহ পেয়েছিলেন। এই জন্য এই ভোল্টেজকে আমরা জেনার ভোল্টেজও বলে থাকি, এবং এই ডায়োডকে আমরা জেনার ডায়োড বলি। তাহলে বলো তো, এই যে জেনার ডায়োড কোন বায়াসিং এ কাজ করে? সবসময় রিভার্স বায়াসিং এ কাজ করে। এবং জেনার ডায়োড সবসময় কোন ভোল্টেজে কাজ করে? এই ব্রেকডাউন বা বিনাশী ভোল্টেজ বা জেনার ভোল্টেজে কাজ করে। এই বিমুখী ঝোঁকের ক্ষেত্রে যদি আমরা গ্রাফটা দেখি এই কারেন্টের সাথে এই ভোল্টেজের, তাহলে লেখচিত্রটা কেমন হবে আমরা দেখতে চাই। আমরা এক্স অক্ষের দিকে রিভার্স বায়াসিং ভোল্টেজ ভোল্ট এককে ব্যবহার করেছি, স্কেলিংগুলো এইভাবে করেছি, 5 ভোল্ট, 10 ভোল্ট, 15 ভোল্ট, 35 ভোল্ট পর্যন্ত দেখিয়েছি। এবং এই রিভার্স বায়াসিং এ যে কারেন্ট পাওয়া যাবে, এই কারেন্টগুলোকে আমরা মাইক্রো অ্যাম্পিয়ার এককে মাপবো, কারণ কারেন্টের মান খুবই কম। তাহলে মাইক্রো অ্যাম্পিয়ার এককে আমরা রিভার্স কারেন্টটা মাপবো। এই 100 মাইক্রো অ্যাম্পিয়ার ধরেছি, 200 মাইক্রো অ্যাম্পিয়ার, 300 মাইক্রো অ্যাম্পিয়ার, 400 মাইক্রো অ্যাম্পিয়ার। বলতো, যখন আমরা এই 0 ভোল্ট অ্যাপ্লাই করব, তখন তো কোনো আমরা ভোল্টেজেই পাবো না, কারেন্টেই পাবো না, তার মানে আমরা কোনো কারেন্ট পাবো না, এইখানে একটি স্থানাঙ্ক পাবো। বলতো, যখন আমি 5 ভোল্ট অ্যাপ্লাই করব এইখানে 5 ভোল্ট, তার মানে এই ব্রেকডাউন ভোল্টেজের কম, ব্রেকডাউন ভোল্টেজ ধরো 25 ভোল্ট, এই ব্রেকডাউন ভোল্টেজের এই যে বিনাশী ভোল্টেজটা রয়েছে বা ব্রেকডাউন ভোল্টেজ রয়েছে, এই বিনাশী ভোল্টেজগুলোর মান আসলে কেমন হয়? এই বিনাশী ভোল্টেজগুলোর মান কিন্তু প্রায় 2.4 ভোল্ট থেকে প্রায় 200 ভোল্ট পর্যন্ত কিন্তু হতে পারে। এটা ডিপেন্ড করবে এই ডায়োডের গঠনের উপরে। আমরা যদি 5 ভোল্ট প্রয়োগ করি, অর্থাৎ ব্রেকডাউন ভোল্টেজের নিচে যদি আমরা প্রয়োগ করি 5 ভোল্ট, আমার কিন্তু এই যে 25 ভোল্টটা ছিল আমার ব্রেকডাউন ভোল্টেজ, বিনাশী ভোল্টেজ, যদি আমি 5 ভোল্ট প্রয়োগ করি, কারেন্টের মান কি পাবো? কারেন্টের মান 0 পাওয়ার কথা। কিন্তু বলতো, ওই যে
এর প্রশস্ততা বেড়ে যাওয়ার কারণে চুরি করে একটা কারেন্ট গিয়েছিল, মানে একটা লিকেজ কারেন্ট আমরা পেয়েছিলাম 1 মাইক্রো অ্যাম্পিয়ারেরও কম, মানে খুব সামান্য একটি কারেন্ট পাবো, একদম জিরো না, লিকেজ প্রবাহ পাবো। বলতো 10 ভোল্ট, তাও একটি লিকেজ প্রবাহ পাবো। 15 ভোল্ট, তাও একটি লিকেজ প্রবাহ পাবো, একদম জিরো না। 20 ভোল্ট একটি লিকেজ প্রবাহ পাবো। ডিপ্লেশন লেয়ার বাড়ছে বাড়ছে প্রশস্ত হচ্ছে। যখন এই 25 ভোল্ট অ্যাপ্লাই করব, বলতো এই ডিপ্লেশন লেয়ারটি ঠাস করে ফেটে যাবে, হঠাৎ করে আমরা বড় মানের একটি কারেন্ট পাবো। তার মানে এই 25 ভোল্টের কারণেই কিন্তু আমরা হঠাৎ করে বড় মানের একটি কারেন্ট পাবো। তাহলে এই 25 ভোল্টকে আমরা কি বলবো? বিনাশী ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজ। তাহলে গ্রাফটা কেমন হবে? তাহলে লিকেজ কারেন্ট পেয়েছি অল্প, 1 মাইক্রো অ্যাম্পিয়ারেরও কম কম কম, 25 ভোল্টে এসে হঠাৎ করে আমরা বড় মানের একটি কারেন্ট পেয়েছি। তাহলে ফরওয়ার্ড বায়াসিং এর গ্রাফটি হবে এই রকম, সূচকীয় হারে কারেন্টের মান বাড়বে। আর রিভার্স বায়াসিং এর ক্ষেত্রে আমরা হঠাৎ করে এই ব্রেকডাউন ভোল্টেজে একটি বড় মানের আমরা কারেন্ট পাবো। যে ডায়োড সম্মুখে ঝোঁকে কাজ করে এই ডায়োডকে বলা হয় নরমাল ডায়োড বা সাধারণ ডায়োড। আর যে ডায়োড এই জেনার ভোল্টেজে কাজ করে অর্থাৎ ব্রেকডাউন ভোল্টেজে কাজ করে এটাকে বলা হয় জেনার ডায়োড। এই ডায়োডগুলোর একটি করে সিম্বল আছে, প্রতীক আছে। যদি আমরা এইভাবে আঁকি এই নরমাল বা সাধারণ ডায়োডটি, তাহলে আমরা এর প্রতীকটা কেমন হবে? অর্থাৎ নরমাল বা সাধারণ ডায়োডের প্রতীক হবে এইরকম, এইরকম একটু ত্রিভুজের মতো করে আঁকবো, তারপর এইখানে একটি রেখা টানবো, তারপর এইখানে একটি টান দেবো, আমরা ত্রিভুজের মতো করে আঁকবো। বলতো এইরকম চিহ্ন থাকলেই বুঝবো এটা নরমাল ডায়োড, অর্থাৎ এটা সম্মুখী ঝোঁকে কাজ করছে। ডায়োডের কিন্তু পজিটিভ নেগেটিভ প্রান্ত আছে, এটা হলো পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই যে ত্রিভুজের মাথাটি শুরু যেখানে, এইটা হবে কিন্তু পি টাইপ, আর এইটা কিন্তু এন টাইপ। আর এই পি টাইপ মানে এটা ডায়োডের পজিটিভ অংশ, আর এটা কিন্তু নেগেটিভ অংশ। এই যে জেনার ডায়োড, এটারও একটি প্রতীক রয়েছে। যদি আমরা এইভাবে আঁকি ত্রিভুজের মতো করে এবং মাথায় টান না দিয়ে যদি এরকম বাঁকা করে দেই, এই রকম চিহ্ন থাকলেই বুঝবা এটা হচ্ছে জেনার ডায়োডের প্রতীক। তাহলে এটাও কিন্তু হবে পি টাইপ, এটা এন টাইপ, এটা হবে পজিটিভ প্রান্ত, এটা হবে নেগেটিভ প্রান্ত। এবারে আমরা এই ডায়োডের গতীয় রোধ তথা ডাইনামিক রেজিস্ট্যান্স নিয়ে আমরা কথা বলবো। গতীয় মানে হচ্ছে গতির সময় যে রোধ প্রাপ্ত হবে ইলেকট্রনগুলো বা তড়িৎ প্রবাহ যে রোধের সম্মুখীন হবে গতির সময়, একে আমরা গতীয় রোধ বা ডাইনামিক রেজিস্ট্যান্স বলি। বলতো এই ফরওয়ার্ড বায়াসিং এ যখন থাকবে কোনো ডায়োড, তখন তড়িৎ প্রবাহের সময় ইলেকট্রনগুলো একটি বাধা পাবে, এটার নাম হচ্ছে গতীয় রোধ। তাহলে যেহেতু ফরওয়ার্ড বায়াসিং ও তড়িৎ প্রবাহের সময় বাধা পায়, এই রিভার্স বায়াসিং এর ক্ষেত্রেও তড়িৎ প্রবাহের সময় ইলেকট্রনগুলো বাধা পাবে। এই জন্য এই গতীয় রোধ কিন্তু দুই ধরনের, এই সম্মুখ ঝোঁকের ক্ষেত্রে একটি, আর এই বিমুখী ঝোঁকের ক্ষেত্রে আরেকটি গতীয় রোধ থাকবে। তাহলে একটি সম্মুখী গতীয় রোধ থাকবে, আরেকটি বিমুখী গতীয় রোধ থাকবে, অর্থাৎ বিমুখী বায়াসের ক্ষেত্রে বিমুখী গতীয় রোধ। এই সম্মুখী গতীয় রোধের চাইতে অবশ্যই বিমুখী গতীয় রোধের মান অনেক অনেক বেশি হবে। সিলিকন যে অর্ধপরিবাহী রয়েছে এর ক্ষেত্রে এই বিমুখী গতীয় রোধ এবং এই সম্মুখী গতীয় রোধ, এই গতীয় রোধটা বেশি, বিমুখীটা, এই বিমুখী এবং এই সম্মুখী গতীয় রোধের যে অনুপাতটি রয়েছে এটা মোটামুটি হচ্ছে 10 লক্ষ অনুপাত 1, অর্থাৎ এই বিমুখী গতীয় রোধের মান অনেক বেশি আর সম্মুখী গতীয় রোধের মান অনেক কম সিলিকনের ক্ষেত্রে। কিন্তু এটা কিন্তু জার্মেনিয়ামের ক্ষেত্রে মোটামুটি 400 অনুপাত 1 অথবা 1000 অনুপাত 1, অর্থাৎ 400 অনুপাত 1 থেকে 1000 অনুপাত 1 পর্যন্ত হয়ে থাকে। এটা বিমুখী গতীয় রোধ, এটা সম্মুখী গতীয় রোধ। এই গতীয় রোধ আর এর মান কত যদি বের করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করব বলতো? এই যে সম্মুখী গতীয় রোধ রয়েছে, আমরা সম্মুখের ক্ষেত্রে দেখি এই জায়গায় যদি আমরা একটি স্পর্শক অঙ্কন করি, তাহলে করলে এইখানে আমরা একটি ত্রিভুজ পাবো। যে রেখাটি পাবো সেটাকে
স্পর্শ করে আমরা একটি এইরকম ত্রিভুজ আঁকতে পারি। তাহলে এই দিকে যেহেতু আমরা ভোল্টেজ বসিয়েছি, তাহলে বলো তো এই দিকে হবে হচ্ছে ডেল ভি, মানে ভোল্টেজের পরিবর্তন কত, আর এই দিকে কি পাবো, কারেন্টের পরিবর্তন কত, তাহলে ডেল আই। তাহলে আমরা রোধ ইজ ইকুয়াল টু কি জানি, ভি ভাগ আই। ওকে, তাহলে এখানে হবে উপরে হবে ভোল্টেজের পরিবর্তন আর নিচে হবে কারেন্টের পরিবর্তন। আদর্শ ডায়োড বলে একটি কথা রয়েছে। আদর্শ ডায়োড কাকে বলা হবে, যে ডায়োড এই ফরওয়ার্ড বায়াসিং এ থাকাকালীন অবস্থায় খুব ভালো তড়িৎ পরিবহন করবে, অর্থাৎ ভালো সুপরিবাহীর ন্যায় আচরণ করবে, কোনো রোধ থাকবে না। আর যে ডায়োড এই বিমুখী ঝোঁকের থাকাকালীন অবস্থায় একেবারে তড়িৎ পরিবহন করবে না, পারফেক্টলি কুপরিবাহীর মতো আচরণ করবে, অর্থাৎ রোধের মান ইনফিনিটি হবে, এই রকম ডায়োডকে আমরা বলবো আদর্শ ডায়োড। কিন্তু দেখো কোনো ডায়োডেই কিন্তু এই সম্মুখী হোক কিংবা বিমুখী ঝোঁকে থাকাকালীন অবস্থায় এখানেও ভালো তড়িৎ পরিবহন করে না, আবার এখানে একদম শূন্য তড়িৎ পরিবহনও করে না। দেখো এখানে আমরা একটা লিকেজ কারেন্ট পাই, আর এখানেও একটি গতীয় রোধ থাকে। তাহলে কোনো ডায়োডেই কিন্তু এই রকম ধর্ম বা এই রকম আদর্শ শো করে না। তাহলে আদর্শ ডায়োড বলে কিছু নাই। তবু